আজকে আলোচনার বিষয় হচ্ছে আফগান শাসন ও বারো ভূঁইয়া, যা শুরু হয় 1538-এ এবং শেষ হয় 1576 সালে। 1538 সালে আরব এবং পারস্যের অভিজাত মুসলমানদের হাতে প্রতিষ্ঠিত বাংলা স্বাধীন সুলতানি যুগের অবসান হলে বাংলাকে একে একে অন্যান্য বিদেশি শক্তিসমূহ গ্রাস করতে থাকে। এই কথাটা বলতে বোঝানো হয়েছে যখন আসলে বাংলার মুসলমানদের অভিজাত্য ছিল সেটা যখন অবসান ঘটে তখন আসলে বিদেশি শক্তিরা চাইছিল বাংলাকে আসলে তাদের হাতের মুঠোয় নেওয়ায়। মুঘল সম্রাট হুমায়ুন অল্প কিছুকাল বাংলার রাজধানীর উপর অধিকার প্রতিষ্ঠাতা করেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে আফগান নেতা শের শাহের কাছে পরাজয় মানতে হয়। বাংলা ও বিহার সরাসরি চলে আসে আফগানদের নিয়ন্ত্রণে। আফগানদের দুইটি শাখা ছিল, একটা হচ্ছে সুর আফগান ও একটা ছিল কারবারি আফগানরা। বেশ কিছুকাল বাংলা শাসন করেন। তো আফগানদের আসলে দুইটা শাখা ছিল, একটা হচ্ছে সুর আফগান আর একটা হচ্ছে কারবারি আফগান। তো এরা দুইটাই আসলে বাংলাকে শাসন করেন। শেষ পর্যন্ত মুঘল সম্রাট আকবর আফগানদের হাত থেকে বাংলার ক্ষমতা কেড়ে নেন। অবশ্য রাজধানী দখল করলেও মুঘলরা বাংলার অভ্যন্তরে অনেক দিন পর্যন্ত ক্ষমতা প্রতিষ্ঠিত করতে পারেননি। এই সময় বাংলার অনেক বড় বড় স্বাধীন জমিদার ছিলেন। এই জমিদারগুলোকে আসলে বারো ভূঁইয়া বলা হইতো। তো বারো ভূঁইয়া নামে পরিচিত এই সকল জমিদার মুঘলদের অধিকার মেনে নেননি। মুঘল আকবরদের সময় মুঘল সম্রাট আকবরের সময় মুঘল সুবাদারগণ বারো ভূঁইয়াদের দমন করার চেষ্টা করলেও সফল হতে পারেনি। বারো ভূঁইয়াদের দমন করা হয় সম্রাট জাহাঙ্গীরের সময়। আসলে এখান থেকে শুরু হয় আফগান শাসন। তো আফগান শাসনের শুরুটা হয়েছিল এরকম ভাবে, মুঘল সম্রাট বাবর ও তার পুত্র হুসাইন শাহী যুগের শেষ দিকে থেকে চেষ্টা করেছিলেন বাংলাকে মুঘল অধিকারে নিয়ে আসতে, কিন্তু আফগানদের কারণে মুঘলদের এই উদ্দেশ্য প্রথম দিকে সফল হয়নি। যদিও মুঘল সম্রাট বাবর ও তার ছেলে হুমায়ুন চেয়েছিল বাংলাকে তাদের অধিকারে বা অধিষ্ঠ করতে, কিন্তু আফগানদের কারণে তারা সেটা আসলে পারেনি। আফগান নেতা শের খান সুরের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েন হুমায়ুন। শের খানের পিতা হাসান খান সুর বিহারে অবস্থিত সাসারাম এলাকার জায়গিরদার ছিলেন। তো এই শের খানের পিতা ছিলেন হাসান খান সুর। আমরা একটু আগে দেখছিলাম যে আফগানটা দুইটা ছিল, একটা হচ্ছে সুর আফগান আর একটা হচ্ছে কি কররানি আফগান। তো এই সুর আফগানের আধিপত্যে ছিল হচ্ছে এই শের খানের পিতা হাসান খান। ঠিক আছে। তো হাসান খান বিহারে অবস্থিত সাসারাম এলাকার জায়গিরদার ছিলেন। তো পিতার মৃত্যুর পর তিনি জায়গিদার হিসেবে নিয়োগ লাভ করেন। এ সময় বিহারের জায়গিদার জালাল খান লাপালক বলে তার অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেন শের খান। তো সেই সময় জায়গিদার জালাল খান ছিলেন নাবালক, তাই তার অভিভাবক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন শের খান। সমগ্র ভারতের অধিপতি হওয়ার স্বপ্ন ছিল শের খানের, অর্থাৎ সমগ্র ভারতকে সে কি করতে চেয়েছিল, নিজের আয়ত্তে নিতে চেয়েছিল। তাই গোপনে তিনি নিজে শক্তি বৃদ্ধি করতে থাকেন। এ লক্ষ্যে অল্প সময়ের মধ্যে শের খান শক্তিশালী চুরনার দুর্গ ও বিহার অধিকার করেন। যেহেতু তিনি চাচ্ছিলেন পুরো ভারতকে তার অধীনে নিয়ে আসতে, তাই তিনি আসলে গোপনে তার শক্তি বৃদ্ধি করতে থাকলেন এবং তার ফলে তিনি দুইটা জায়গায় কি করলেন, দখল করে ফেললেন, যার নাম একটার নাম হচ্ছে কি চুনার দুর্গ আর একটার নাম হচ্ছে বিহার। তিনি বলতে এটা কিন্তু বোঝাচ্ছে এই শের খান। ঠিক আছে। শের খান 1537 সালে দুইবার বাংলার রাজধানী গৌড় আক্রমণ করেন। দুইবার বাংলার রাজধানী বলার কারণ হচ্ছে আমরা পূর্বে আলোচনায় দেখে আসি গৌড়কে দুইবার আসলে স্বাধীন করা হয়েছিল। এজন্য এখানে বলা হয়েছে দুইবার বাংলার রাজধানী গৌড় আক্রমণ করেন। এবার সতর্ক হন দিল্লির মুঘল সম্রাট হুমায়ুন। যখন শের খান এই দুইবার বাংলার রাজধানী গৌড়কে আক্রমণ করেন, তখন আসলে মুঘল সম্রাট হুমায়ুন কি হন, আবার সতর্ক হন। তিনি শের খানের পিছু ধাওয়া করেন। যখন আসলে এই গৌড়কে আক্রমণ করেন, তখন মুঘল সম্রাট হুমায়ুন কি করেন, এই শের খানের পিছনে উল্টা ধাওয়া করেন, বাংলার রাজধানী গৌড় অধিকার করে নেন এবং ধাওয়া করে তিনি শের খান থেকে ওই গৌড়কে আসলে কি করেন, দিল্লির মুঘল সম্রাট নিয়ে নেন। তো গৌড়ের চমৎকার প্রাসাদ ও প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে হুমায়ুনের নামকরণ করেন জান্নাতাবাদ। এখান থেকে প্রশ্ন আসতে পারে গৌড়কে কেন জান্নাতাবাদ নাম করা হয়েছিল।
তাহলে উত্তর হবে কি গৌড়ের চমৎকার কি বলছে প্রাসাদ এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে মুঘল সম্রাট হুমায়ুন গৌড়কে আসলে করেছিলেন জান্নাতাবাদ। আবার 1 নাম্বার প্রশ্নে আসতে পারে যে গৌড়কে জান্নাতাবাদ নামকরণ করেছিলেন কে? তাহলে উত্তর হবে কি মুঘল সম্রাট হুমায়ুন। ওকে, প্রশ্নটা একটু নোট করে নিবা, তোমরা খাতায় লিখে প্রশ্নটা নোট করে ফেলবা। সম্রাট গৌড়ে 6 মাস আমোদ ফুর্তিতে গা ভাসিয়ে দেন। মানে গৌড়ের সৌন্দর্যটা তাকে এতভাবে আকৃষ্ট করে, যার ফলে সে কি করে ওখানে আমোদ মূর্তিতে ভাসিয়ে দেন। এই সুযোগে নিজের শক্তি বাড়াতে থাকেন শের খান। ওই যে শের খান যে ভারতের অধিপতি হতে চেয়েছিলেন, তো সে আসলে কি করতেছিল, একটা সুযোগ খুঁজতেছিল। দিল্লি থেকে খবর আসে হুমায়ুনের সৎ ভাই কি বলছে হিন্দাল সিংহাসন দখল করার ষড়যন্ত্র করছে। যখন হুমায়ুনের কাছে খবর আসে যে তার সৎ ভাই তো দিল্লির সিংহাসনটা কি করতেছে, দখল করতে চাচ্ছেন, এ খবর পেয়েই হুমায়ুন কি করলো, দিল্লির কোনো মানে আর দেরি না করে দিল্লির দিকে যাত্রা শুরু করলো। তো এই সুযোগটা কাজে লাগায় শের খান। তিনি ওত পেতে থাকেন বক্সারের নিকট চৈশা নামক স্থানে। বক্সারের নিকট চৈশা একটা স্থানের নাম, যেখানে তিনি মানে শের খান ওত পেতে থাকেন। এটা ছিল গঙ্গা নদীর তীরে। গঙ্গা নদীর তীরে এই স্থানে হুমায়ুন পৌঁছালে শের খান তার উপর ঝাঁপিয়ে পড়েন। অপ্রস্তুত হুমায়ুন পরাজিত হয়, যা আসলে ঘটেছিল 1539 খ্রিস্টাব্দে। তো যখন আসলে ওই যে সম্রাট হুমায়ুন জানতে পারলো তার সৎ ভাই হিন্দল কি করলো, তার সিংহাসনটা দখল করতে যাচ্ছে, তখন সে সরাসরি ওই গৌড় থেকে কি করলো, দিল্লির দিকে রওনা দিল, কোনো প্রস্তুতি ছাড়াই। তো এই খবরটা শের খান পেয়ে সে কি করলো, বক্সারের নিকট চৌসা নামক একটা স্থানে ওত পেতে থাকলো, এবং ওই স্থানে যখন সম্রাট হুমায়ুন আসলো তখন সে তার উপর ঝাঁপিয়ে পড়লো। যেহেতু সম্রাট হুমায়ুন কোনো প্রস্তুতি গ্রহণ ছিল না তার আসলে, সেজন্য সে ওই সময় কি হয়, পরাজিত হয়। তো সালটা ছিল 1539 খ্রিস্টাব্দে। মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে শের খান শেরশাহ উপাধি নেয়। এই যে যখন 1539 খ্রিস্টাব্দে এই মুঘল সম্রাটকে পরাজিত করলো শের খান, তারপরে তিনি তার উপাধি দেন হচ্ছে কি শেরশাহ। প্রশ্ন আসতে পারে যে শের খান কখন শেরশাহ উপাধি নেন, বা শেরশাহ উপাধি নেওয়ার কারণ কি? তো উত্তরটা এখান থেকে তোমাদেরকে দিতে হবে, প্রশ্নটা তোমরা নোট করে ফেলবে। তিনি নিজেকে বিহারের স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করেন। তিনি যখন হুমায়ুনকে পরাজিত করে শের খান উপাধি নেন, তারপরে তিনি কি করেন, নিজেকে বিহারের স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করেন। এবার বাংলার দিকে দৃষ্টি দেন তিনি। 1540 সালে মুঘল শাসনকর্তা আলী কুলিকে পরাজিত করে 1539-এ উনি সম্রাট হুমায়ুনকে পরাজিত করলেন, এবং 1540-এ তিনি কি করলেন, মুঘল আরেক শাসনকর্তা আলী কুলি, তার নাম ছিল কি আলী কুলিকে পরাজিত করে তিনি বাংলা দখল করেন। এ বছরেই তিনি হুমায়ুনকে কনৌজের নিকট বিলগ্রামে যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত করে দিল্লির সিংহাসন আহরণ করেন। মানে এই 1540 সালে শেরশাহ আবার হুমায়ুনের সাথে একটা যুদ্ধে লিপ্ত হয়, যেটা যুদ্ধের জায়গা ছিল কনৌজের নিকট বিলগ্রাম। হ্যাঁ, এই যুদ্ধে তিনি হুমায়ুনকে আবারও পরাজিত করেন। তারপরে তিনি কি করলেন, এভাবে দীর্ঘদিন পর বাংলা আবার দিল্লি শাসনে চলে আসলো। এই যে শেরশাহ বাংলা ছিল, তিনি আবার কি করলো, দিল্লিটাকেও শাসন শুরু করে দিল। তো চট্টগ্রাম ও সিলেট পর্যন্ত সমগ্র বাংলা অঞ্চল শের খানের সাম্রাজ্যভুক্ত ছিল। মানে শের খানের এলাকাটা অনেক আস্তে আস্তে বিস্তীর্ণ পেয়েছিল, যা চট্টগ্রাম এবং সিলেট পর্যন্ত বিস্তীর্ণ ছিল। শেরশাহ আফগান সুর বংশের ছিলেন বলে এ সময়ে বাংলার শাসন ছিল সুর আফগান বংশের। প্রশ্ন আসতে পারে বাংলায় সুর আফগান বংশের শাসন কখন ছিল, বা বাংলা সুর বংশের শাসন আসলে কে ঘটিয়েছিলেন। আমরা শুরুতেই দেখে আসছিলাম যে আফগানদের 2টা শাখা ছিল, একটা হচ্ছে সুর আফগান আর একটা হচ্ছে কি কররানী আফগান। তো আমরা এখানে পাইলাম কি সুর আফগানদের। ওকে, চলো নেক্সটে যাওয়া যাক। 1545 খ্রিস্টাব্দে শের শাহের মৃত্যুর পর, তাহলে 1540-এ সে কিন্তু দিল্লি শাসন করলো, সে বেশি দিন আসলে স্থায়িত্ব করতে পারলো না। সে 1545 খ্রিস্টাব্দে শের শাহের মৃত্যুর পর তার পুত্র জালাল খান, তাহলে শের শাহের পুত্রকে জালাল খান ইসলাম খান নাম ধারণ করেন। জালাল খান কি করলো, দিল্লির সিংহাসন যখন বসলেন, আহরণ করলেন, তখন তিনি তার নাম পরিবর্তন করলেন কি ইসলাম খান। তো শের শাহের পুত্র ছিল জালাল খান। জালাল
জালাল খান যখন দিল্লির সিংহাসন আহরণ করেন তখন তিনি তার নাম দেন ইসলাম খান। তিনি 8 বছর দেখা যাচ্ছে এই মানে 8 বছর তিনি ওই রাজত্ব করেছিলেন। বছর সময়কালটা ছিল 1545 থেকে 1553 সাল পর্যন্ত। কিন্তু ইসলাম খানের মৃত্যুর পর তার নাবালক পুত্র, কিন্তু যখন এই ইসলাম খান মারা গেলেন তখন তার পুত্র ছিল নাবালক, যার নাম ছিল ফিরোজ। তো ফিরোজ খান সিংহাসন আহরণের সঙ্গে সঙ্গে সুর বংশের মধ্যে দলাদলি শুরু হয়। আসলে যেহেতু নাবালক ফিরোজ খান ছিল নাবালক, তো আসলে বংশের মধ্যেও তখন কি হয়, দালাদালি বা বংশের মধ্যে হিংসা সৃষ্টি হয়ে যায়। তো শের খানের ভাগ্নে মুবারিজ খান, তাহলে শের খানের ভাগ্নে কি ছিল, মুবারিজ খান, ফিরোজ খানকে হত্যা করেন। ফিরোজ খানকে, তাহলে শের খানেরই কিন্তু ভাগ্না, হ্যাঁ, শের খানের ভাগ্না। দেখো কি করলো, এই ফিরোজ খানকে হত্যা করলো। ফিরোজ খান কে ছিলেন, ফিরোজ খান ছিল কিন্তু ইসলাম খানের ছেলে। আবার এই ইসলাম খানটা কে ছিলেন, ইসলাম খান ছিল জালাল, ইসলাম খান ছিল কি জালাল, মানে শের শাহের মৃত্যুর পর তার ছেলে জালাল খান। তো শের শাহের ছেলে ছিল জালাল খান, যার নাম ছিল ইসলাম খান। তার ছেলে ছিল কিন্তু ফিরোজ খান, তাকে হত্যা করেন কিন্তু তারই দলের লোকেরাই। ঠিক আছে, তো শের খানের ভাগ্নে মুবারিজ খান ফিরোজ খানকে হত্যা করে। ফিরোজ খানকে হত্যা করে মুহাম্মদ আদিল নাম ধারণ করে দিল্লির সিংহাসনে বসেন। তো দিল্লির সিংহাসনে বসার সময় এই মুবারিজ খান কি করেন, তার নাম পরিবর্তন করে মুহাম্মদ আদিল নাম ধারণ করেন। ভারতবর্ষের রাজনৈতিক ঘটনাবলী থেকে এই সময় বাংলা বিচ্ছিন্ন ছিল না। মানে এই এত কিছুর পরে বাংলাদেশ মানে ভারতবর্ষের রাজনৈতিক ছিল অনেক বিচ্ছিন্ন, আসলে খুব ভালো ছিল না। তাই ইসলাম খানের মৃত্যুর সঙ্গে সঙ্গেই বাংলায় আফগান শাসক মুহাম্মদ খান সুর স্বাধীনতা ঘোষণা করেন। উপাধি ধারণ করেন মোহাম্মদ শাহ সুর। এই মুহাম্মদ শাসুর মানে উনি তখন কি করলো, তার উপাধি ধারণ করলো মুহাম্মদ শাসুর। এ সময় থেকে পরবর্তী 20 বছর পর্যন্ত বাংলা স্বাধীন ছিল। তাহলে এই যখন মুহাম্মদ শাসুর সিংহাসন আহরণ করেন তারপরে 20 বছর পর্যন্ত বাংলা কি ছিল, স্বাধীন ছিল। মুহাম্মদ শাসুর উত্তর ভারতের সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে মুহাম্মদ আদিল শাসুরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়। মানে কি হয় তখন এই এদের বংশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হয়ে যায়। তিনি জৌনপুর জয় করে আগ্রার দিকে অগ্রসর হন। তিনি জৌনপুরটা জয় করেন এবং পরে কি হন, আগ্রার দিকে অগ্রসর হন, কিন্তু চূড়ান্ত পর্যায়ে তিনি পরাজিত ও নিহত হন। মানে সেই পর্যায়ে যে তিনি কি হন, পরাজিত হন এবং নিহতও হন। মুহাম্মদ শাহ সুর নিহত হলে দিল্লির সুলতান আদিল শাহ শাহবাজ খানকে বাংলার শাসনকর্তা নিযুক্ত করেন। তাহলে মুহাম্মদ শাহ সুর যখন নিহত হলেন তখন দিল্লির সুলতান আদিল শাহ শাহবাজ খানকে বাংলার শাসনকর্তা নিযুক্ত করেন। মুহাম্মদ শাহের পুত্র খিজির খান, এই মুহাম্মদ শাহের পুত্রের নাম ছিল কি, খিজির খান, তখন ইলাহাবাদে অবস্থান করেছিলেন। পিতার মৃত্যুর সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে তিনি গিয়াসউদ্দিন বাহাদুর শাহ উপাধি গ্রহণ করে নিজেকে বাংলার স্বাধীন সুলতান বলে ঘোষণা করেন। তাহলে এই যে খিজির খান কি করলো, তাকে তিনি যখন বাংলার স্বাধীন হিসেবে মানে উপাধি বাংলার স্বাধীন সম্রাট হিসেবে যখন তিনি বসলেন তখন তার নামে উপাধি করলেন কি গিয়াসউদ্দিন বাহাদুর শাহ। কিছুদিন পর তিনি শাহবাজ খানকে পরাজিত করে বাংলার সিংহাসন অধিকার করেন। এ সময় দিল্লির রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে। যেহেতু এত কিছু ঘটনা ঘটে গেছিল, তো রাজনৈতিক পরিস্থিতি আসলে তখন খুব একটা বহাল ছিল না, ভালো ছিল না। শের শাহের বংশধর দুর্বলতার সুযোগ, তাহলে কি করলো, এই শের শাহের বংশধরগুলো দুর্বলতার সুযোগে মুঘল সম্রাট হুমায়ুন স্বয়ং রাজ্য পুনরুত্থান করেন। তো এদের যখন এই যে বংশের মধ্যে মানে নিজেদের মধ্যে যখন এদের ঝামেলা ছিল, তো এই সুযোগটা আসলে আবার হাতে মানে কাজে লাগান সম্রাট হুমায়ুন। তিনি পুনরায় আবার তার রাজ্যে ফিরে আসেন বা ফিরে নেন। কিন্তু দিল্লিতে তার কৃতিত্ব প্রতিষ্ঠা হলেও বাংলায় মুঘল আধিপত্য বিস্তার করার সুযোগ পেলেন না। কে পেলেন না, হুমায়ুন। হুমায়ুনের মৃত্যুর পর তার পুত্র আকবর, তাহলে হুমায়ুনের মৃত্যুর পর তার পুত্র ছিল আকবর দিল্লির সিংহাসন আহরণ করেন। সুরবংশীয় আফগান নেতৃত্ব কি বলছে নেতাবিন্দুকে একে একে পরাজিত করার জন্য অগ্রসর হন। হুমায়ুনের মৃত্যুর পর যখন তার ছেলে আকবর দিল্লির সিংহাসনে বসেন, তিনি কি করলেন, এই আফগানের যে নেতাগুলো ছিল এদেরকে একে একে ধরে পরাজিত করার জন্য অগ্রসর হলেন, সামনের দিকে এগিয়ে গেলেন।
তো এই সময় আসলে সংঘটিত হলো পানিপথের দ্বিতীয় যুদ্ধ। সালটি ছিল ১৫৫৬ সাল। আদিল শাহের সেনাপতি হিমু, আদিল শাহের সেনাপতি কে ছিল? হিমু। মুঘল সৈন্যদের নিকট পরাজিত ও নিহত হন। মানে মুঘল সৈন্যদের নিকট তিনি পরাজিত হন এবং সেখানে আসলে তিনি নিহতও হয়। এতে আদিল শাহ অত্যন্ত দুর্বল হয়ে পড়েন। অতঃপর তিনি বাংলার দিকে পলায়ন করেন। যেহেতু তখন বুঝতে পারলেন তার অবস্থান খারাপ, তখন তিনি আস্তে, আস্তে অন্যদিকে পলানোর চেষ্টা করেন। তো পানিমধ্যে সুরজগড় নিকটবর্তী ফতেহপুর সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহ কর্তৃক এক যুদ্ধে ১৫৫৭ সালে আদিল শাহ পরাজিত ও নিহত হন। এই আদিল শাহ কিন্তু এই মানে আম খুব অল্প সময়ে তিনিও আসলে কি হয় পরাজিত এবং নিয়োজিত হন। বাংলা বিজয়ী আফগান সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহ জৌনপুরের দিকে অগ্রসর হলে মুঘল সেনাপতি খান-ই-জামান তার গতিরোধ করেন, মানে তাকে বাধা সৃষ্টি করেন। তো বাংলা বিজয়ী আফগান সুলতান ছিল কি? গিয়াসউদ্দিন বাহাদুর শাহ, যিনি কি করেছিলেন? জৌনপুরের দিকে অগ্রসর হচ্ছিলেন। মুঘল সেনাপতি খান-ই-জামের তার গতিপথ তখন তিনি জৌনপুরের দিকে অগ্রসর হচ্ছিলেন, মানে জৌনপুরটাকে দখল করতে চাচ্ছিলেন। তখন মুঘল সেনাপতি খান-ই-জামান তার গতিরোধ করেন, মানে তাকে বাধা সৃষ্টি করেন। কূটকৌশলী বাহাদুর শাহ খান-ই-জামানের সঙ্গে সন্ধি স্থাপন করে বাংলায় প্রত্যাবর্তন করেন। এরপর তিনি বাংলার বাহিরে আর কোনো অভিযান চালাননি। ১৫৬০ সালে তার মৃত্যু হয়। গিয়াসউদ্দিন বাহাদুর শাহের মৃত্যুর পর তার ভ্রাতরা, মানে তার ভাই জালালউদ্দিন সুর দ্বিতীয় গিয়াসউদ্দিন উপাধি গ্রহণ করেন। তাহলে গিয়াসউদ্দিন মৃত্যুর পরে তারই ভাই জালালউদ্দিন কি করেন? দ্বিতীয় গিয়াসউদ্দিন উপাধি গ্রহণ করেন, বাংলার সিংহাসনে আরোহণ করেন। তিনিও তার ভ্রাতার ন্যায় মুঘলদের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করে চলতেন। মানে তার ভাই গিয়াসউদ্দিন যেমন মুঘলদের সাথে বন্ধুসুলভ আচরণ করতেন, এই দ্বিতীয় গিয়াসউদ্দিন উপাধি নেওয়া জালালউদ্দিন তিনিও কি করলেন? মুঘলদের সাথে বন্ধুসুলভ আচরণ করতে থাকলেন। ১৫৬৩ সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলে তার একমাত্র পুত্র তাহলে বাংলার সিংহাসনে আরোহণ করেন, কিন্তু তার নাম জানা যায়নি। মাত্র ৭ মাস রাজত্ব করার পর তৃতীয় গিয়াসউদ্দিন নামে জৈনিক আফগান দলনেতা তাকে হত্যা করে বাংলার সিংহাসন দখল করেন। তো দ্বিতীয় গিয়াসউদ্দিনের যে পুত্র, তার নাম জানা যায়নি, তিনি মাত্র ৭ মাস রাজত্ব করেছিলেন, কিন্তু তাকেও কি করা হয়েছিল? জৌনের এক আফগান নেতা যা তৃতীয় গিয়াসউদ্দিন উপাধি নিয়েছিল, তিনি তাকে হত্যা করে বাংলা সিংহাসনে আসল কি করে আবার দখল করেন। কিন্তু তিনিও বেশি দিন রাজত্ব করতে পারেননি। কারণ হচ্ছে এই কররানী বংশের তাজ খান কররানী গিয়াসউদ্দিনকে হত্যা করে বাংলার সিংহাসনে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ওই যে শুরুতে আমরা পড়ে আসছিলাম যে আফগানদের দুটি শাখা ছিল, একটা হচ্ছে সুর আফগান আর একটা হচ্ছে কররানী আফগান। তো এই সুর আফগানের সাথে রানী আফগানদের একটা হিংসা ছিল। তারাই কি করলো দেখো, যে হত্যা করে তারা নিজেরাই আবার প্রতিষ্ঠিত হলো। সো তাজ খান কররানী ও সুলাইমান খান কররানী শের শাহের সেনাপতি ছিলেন। এরা কিন্তু আবার সেই শের শাহের কি ছিলেন? সেনাপতি ছিলেন। কনৌজের যুদ্ধে ওই যে যখন মুঘল সম্রাট হুমায়ুনের সাথে কনৌজের যুদ্ধে লিপ্ত হন শের খান, সেই যুদ্ধের কৃতিত্বপূর্ণ অবতারের জন্য ওই যুদ্ধে যে কনৌজের যুদ্ধে হুমায়ুনকে যে শেরশাহ পরাজিত করলো, তো সেখানে আসলে অবদান রেখেছিল এই তাজ খান কররানী ও সুলাইমান খান কররানী। তো অবদানের জন্য শের খান কি করে? তাদেরকে দক্ষিণ বিহারের জয়গিরি প্রদান করেন। যেহেতু তারা সেখানে তাকে সাহায্য করেছিল হুমায়ুনকে পরাজিত করার জন্য, তাই উপহার স্বরূপ তাদেরকে আসলে এটা প্রদান করা হয়েছিল। ইসলাম শাহের রাজত্বকালে তাজ খান কররানী সেনাপতি ও কূটনৈতিক পরামর্শদাতা হিসেবে বিশেষ কৃতিত্বের পরিচয় দেন। ইসলাম শাহের বালক পুত্র ও উত্তরাধিকারী ফিরোজের সময় তাজ খান উজির নিযুক্ত হন। উজির বলতে কিন্তু আসলে কি বোঝায়? উজির হচ্ছে মন্ত্রী। উজির হচ্ছে আসলে মন্ত্রী। আমরা দেখছিলাম যে নাবালক ফিরোজ খানের সময় আসলে তাজ খান উজির হিসেবে নিযুক্ত ছিলেন শের খানের। ফিরোজ খানকে হত্যা করে কে? তার মামা মাহমুদ আদিল সুর সিংহাসনে বসেন। তো ফিরোজকে হত্যা করে তার নিজেরই মামা, এবং কি করেন? সে আদিল, তার মামা ছিল মোহাম্মদ আদিল, সুর সিংহাসনে বসেন। সুর বলা হচ্ছে কারণ কি? ওই যে আফগানদের সুর বংশ এবং করবানি দুইটি যে শাখা ছিল, এটাকে বলা হচ্ছে। এ সময় তাজ খান করবানি পালিয়ে গিয়ে ভ্রাতাদের সহায়তায় দক্ষিণ বিহারে, মানে ওই তার ভাইকে সহায়তা করার জন্য দক্ষিণ বিহারের প্রাধান্য স্থাপন করেন।
1557 সালে তাজ খান কররানী নামমাত্র বাংলায় সুলতান বাহাদুর শাহ সুরের বশ্যতা স্বীকার করেন। কিছুদিন পর তিনি সম্পূর্ণ স্বাধীন হয়ে পড়েন। বাংলার সিংহাসনের প্রতি তারও দৃষ্টি ছিল। তিনিও সুযোগের অন্বেষণে ছিলেন, মানে সুযোগের খোঁজে ছিলেন। এমতা মানে এরকম সময়ে গিয়াসউদ্দিন যখন সুর বংশে সিংহাসন দখল করেন, তখন সুযোগ বুঝে তাজ খান ও তার ভ্রাতারা গিয়াসউদ্দিনকে পরাজিত ও নিহত করে গৌড় দখল করেন। এভাবে তাজ খান কররানী বাংলায় রাজত্ব প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত শাসনামল বাংলার ইতিহাসে আফগান কররানী শাসনামল পরিচিত। প্রশ্ন আসতে পারে, কখন আফগান কররানী শাসনামল শুরু হয় এবং কার হাত ধরে শুরু হয়? সো প্রশ্নের উত্তরটা এখান থেকে হবে। তোমরা কাইন্ডলি প্রশ্নটা নোট করে উত্তরটা লিখে ফেলবে, ঠিক আছে? তাজ খান কররানীর মৃত্যুর পর, তো তাজ খান কররানী যখন মৃত্যু হইল 1565 সালে, তার ভাই সুলাইমান খান কররানী বাংলায় সুলতান হন। এ দক্ষ শাসক আফগান নেতাদের তার দলভুক্ত করেন। এভাবে বাংলা ও বিহারের অধিকাংশ এলাকা তার অভিভুক্ত হয়। উড়িষ্যাতেও তার অধিকার প্রতিষ্ঠিত হয়। সুলাইমান করবানী তার বিজ্ঞ উজির লোদি খানের পরামর্শে, দেখো এই সুলাইমান করবানীর একটা উজির ছিল, মানে মন্ত্রী ছিল লোদি, তার পরামর্শে তিনি কি করেছিল, মুঘল সম্রাট আকবরের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে চলেছিলেন। কিন্তু সর্বপ্রথম গৌড় থেকে কি বলছে মালদহের 15 মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত টান্ডুয়ায় রাজধানী স্থানান্তর করেন। 1572 সালে সুলাইমান করবানীর মৃত্যু হলে পুত্র বায়েজিদ সিংহাসনে বসেন। তাহলে সুলাইমান করবানীর পুত্র ছিল কে? বায়েজিদ সিংহাসনে বসেন। কিন্তু অল্পকাল পরেই আফগান সর্দাররা এ অত্যাচারী সুলতানকে হত্যা করেন। এবার সিংহাসনে বসেন সুলাইমান করবানীর দ্বিতীয় পুত্র দাউদ খান। তাহলে আমরা এখানে দেখলাম সুলাইমান করবানীর দুইটা পুত্র ছিলেন, ঠিক আছে? একটা ছিল বায়েজিদ আর একটা ছিল কি দাউদ। তো তিনি ছিলেন বাংলার শেষ আফগান শাসক। এই দাউদ করবারই ছিল বাংলার শেষ আফগান শাসক। দাউদ কররানী খুব অদূরদর্শী শাসক ছিলেন। বিশাল রাজ্য ও ধন ঐশ্বর্য দেখে তিনি নিজেকে সম্রাট আকবরের সমকক্ষ ভাবতে থাকেন। মানে তিনিও মনে করেন যে তিনি সম্রাট আকবরের মতোই। এতদিন বাংলা ও বিহারের আফগান শাসকগণ প্রকাশ্যে মুঘল সম্রাটের প্রতি আনুগত্য প্রকাশ করতেন। কিন্তু দাউদ স্বাধীন সম্রাটের মতো বাদশাহ উপাধি গ্রহণ করেন এবং নিজে নামে খুতবা পাঠ করেন ও মুদ্রা প্রচলন করেন। তিনি আসলে একটু অল্পতেই সম্রাট আকবরের মতো হতে চেয়েছিলেন এবং তিনি তার উপাধি চেঞ্জ করেন। দাউদ খান নাম থেকে উপাধি দেন বাদশাহ এবং তার নামে খুতবাও পাঠ করেন এবং মুদ্রাও প্রচলন করেন। আফগানরা এমনিতেই মুঘলদের শত্রু ছিল। তার উপর বাংলা বিহার মুঘলদের অধিকারে না থাকায় সম্রাট আকবরের কোনো অস্তিত্বই আসলে ছিল না। দাউদ কররানীর স্বাধীন চেতনা মনোভাবের কারণে আকবর ক্ষুব্ধ হন, মানে আকবর রাগ হন আর কি। প্রথমে আকবর জৌনপুরের শাসনকর্তা মুনিম খানকে নির্দেশ দেন কররানী রাজ্য আক্রমণ করতে। কি করবে? তিনি ক্ষুব্ধ হওয়ার পরে কি করলেন, তার জৌনপুরের শাসনকর্তা ছিল কি মুনিম। এই মুনিমকে তিনি নির্দেশ দেন যে এই যে দাউদ করবানীর রাজ্য আক্রমণ করতে। প্রথম দিকে সরাসরি আক্রমণ করেননি মুনিম খান। উজির লোদির খানের সাথে মুনির খানের বন্ধুত্ব ছিল। এই যে মুনির খানের সাথে এই যে উজির লোদির খানের একটা বন্ধুত্ব ছিল। দাউদ খান করবানী তার উজির লোদির পরামর্শে মুনির খানের সাথে ধনরত্ন নিয়ে আপোষ করেন। মানে এখানে বন্ধুত্বটা ছিল ধনরত্ন দিয়ে, তিনি আসলে সবকিছু আপোষ করে নিয়েছিলেন। কিন্তু অচিরেই, মানে কিছুদিন না যেতে এ অবস্থার পরিবর্তন হয়। মানে দাউদ খান কিছু ষড়যন্ত্রকারীর পরামর্শে ভুল বোঝেন উজির লোদিকে। তাহলে কিছু ষড়যন্ত্রকারীর পরামর্শে তিনি কি করলেন, উজির যে লোদি ছিল, দাউদ খানের যে মন্ত্রী ছিল লোদি, তাকে কি করলেন, ভুল বুঝলেন এবং দাউদ খানের নির্দেশে হত্যা করা হয় তাকে। তো দাউদ খান আসলে নির্দেশ দিলেন লোদিকে কি করা, হত্যা করার জন্য। লোদির বুদ্ধি আর বন্ধুত্বের গুণেই এতদিন মুঘল আক্রমণের হাত থেকে রক্ষা পেয়েছেন বাংলা ও বিহার। তার অনুপস্থিতিতে মুনির খান বাংলা ও বিহারে আক্রমণ করতে আর বাধা রইল না। কারণ কি, মুনির খানের সাথে লোদির একটা বন্ধুত্ব ছিল। যখন সে লোদি আর থাকলো না, তাহলে মুনির খানের কেনই বা বাধা হবে? তখন কি করলো মুনির খান তার বন্ধু লোদির মৃত্যুর পর
1573 সালে বিহার থেকে আফগানদের হটিয়ে দেন, মানে সরাই দেন। হটিয়ে দেন বলতে এখন কি করে, বিহার থেকে আফগানদের কি করেন, একদম সরাই ফেলেন। আফগানরা ইতিমধ্যে নিজেদের ভিতর বিভাদ করে দুর্বল হয়ে পেরেছিল। আফগানরা যেহেতু নিজেরা নিজেদের কাছে এই হিংসা বিদ্বেষ, নিজেরা নিজেদের কাছে ধর্ম মানে ক্ষমতা নিয়ে একটা যানজট সৃষ্টি করে ফেলেছিল, তাই তারা বুঝতে পারলো যে তারা আসলে ভিতর থেকে দুর্বল হয়ে পড়ছে, কারণ কি কেউ কাউকে আসলে সাহায্য করতেছিল না। এ সুযোগে মুনিম খান বাংলার দিকে অগ্রসর হন। বাংলার দিকে মুনিম খান কি হন, সামনের দিকে আগাইতে থাকেন। কি বলছে, কররানীদের বাংলার রাজধানী ছিল তন্ডাই। আফগানরা বাংলার রাজধানী তন্ডা ছেড়ে পিছু হটে আশ্রয় নেন হুগলি জেলার সংগ্রামে। তো যখন এই আফগানরা বুঝতে পারলেন যে মুঘল সম্রাটরা আক্রমণ করতেছেন এবং তাদের আক্রমণ তারা রুখে দাঁড়াতে পারবেন না, তখন তারা তাদের অবস্থান থেকে কি করতে থাকলো, পিছু হটতে থাকলো, এবং তারা তাদের তন্ডাই মানে তাদের রাজধানী থেকে পিছু হটে হুগলি জেলার সাবগ্রামে যে অবস্থান করে। মুনিম খানের নেতৃত্বে রাজধানী অধিকার করে মুঘল সৈন্যরা ও অগ্রসর হয় কি বলছে, সাবগ্রামে। দাউদ খান পালিয়ে যান উড়িষ্যায়। দাউদ খান ভয়তে কোথায় পালিয়ে যান, উড়িষ্যায় পালিয়ে যান। মুনিম খান তান্ডায় বাংলায় মুঘল প্রাদেশিক রাজধানী প্রতিষ্ঠিত করেন। কি করেন, উনি যখন তান্ডায় আসেন, তো তান্ডা থেকে তো অলরেডি কি করেছিল, এই আফগানরা চলে গিয়েছিল। তো মুনিম খান এসে ওই তান্ডাইকে কি করলেন, স্বাধীন হিসেবে ঘোষণা করলেন, এবং তিনি ওখানে মুঘল সাম্রাজ্য কি করলেন, প্রতিষ্ঠিত করে ফেললেন। ফলে বাংলায় কি করা হয়, প্রতিষ্ঠা করে ফেলেন। এ সময় ত্রান্ডায় প্লেগ রোগ দেখা দিলে মুনিম খান সহ অনেক মুঘল সাম্রাজ্য সৈন্য মারা যায়। তো তন্ডায় কি করলো, একটা রোগ ছড়াই পড়লো, যে রোগের কারণে এই মুনিম সহ অনেক সৈন্য কি করলেন, ওখানে মারা গেলেন। ফলে বাংলায় বিশৃঙ্খলা দেখা দেয়। যেহেতু ওখানে মারা গেল, সেহেতু ওখানে না আফগানরা ছিল না মুঘলরা ছিল, কেউই ছিল না। তখন একটা কি সৃষ্টি হলো, এলোমেলো অবস্থা, বিশৃঙ্খলা সৃষ্টি হলো। এই অবস্থার আবার সুযোগে দাউদ কররানী পশ্চিম ও উত্তর বাংলায় পুনরায় অধিকার করে নেন। এ অবস্থায় যখন দাউদ দেখলো মুঘলরা তো আর নাই, তখন তিনি আবার ফিরে আসেন এবং পশ্চিম এবং উত্তর বাংলায় পুনরায় তিনি কি করেন, তার অধিকারে নিয়ে নেন। অন্যদিকে ভাটিয়া অঞ্চলে জমিদার অন্যদিকে তার বিপরীতে ভাটিয়া অঞ্চলের জমিদার ছিল ঈসা খান। পূর্ব বাংলা থেকে মুঘল সৈন্যদের হটিয়ে দেন। তো ঈসা খান কি করেন, ওই মুঘল সৈন্যদের হুটাই দেন। কোথায় থেকে, পূর্ব বাংলা থেকে। মুঘল সৈন্যরা এবার বাংলা ছেড়ে বিহারে আশ্রয় নেয়। মুঘল সৈন্যরা তখন কি করলো, বাংলা একদম ছেড়ে কোথায় গেল, বিহারে অবস্থান করলো। মুনিম খানের মৃত্যু সংবাদে কি বলছে, আগ্রায় পৌঁছালে সম্রাট আকবর বাংলায় শাসনকর্তা করে পাঠান খান জাহান হাসান হুসেন কুলি খানকে। যখন আসলে এই মুঘল সম্রাটের যে মুনিম খানের মৃত্যুর সংবাদ আকবরের কাছে যে পৌঁছালো, তখন আকবর কি করলেন, তার শাসনকর্তা করে আরেকজনকে পাঠালেন, তার নাম ছিল খান জাহান হুসেন কুলি। খান জাহান হুসি খুলকে তিনি আবার কি করলেন, শাসক হিসেবে তিনি আবার কি করলেন, পাঠালেন। ঠিক আছে। তার সহকারী নিযুক্ত হন রাজা কি লিখছে, টগরমল। তো তার সহকারী, এই যে তাকে সাহায্য করার জন্য সহকারী রাজা হিসেবে নিযুক্ত হয় কি, টগরমল। বাংলায় প্রবেশ পথে রাজমহলে মুঘল সৈন্যদের বাধা দেন দাউদ করবানি। বাংলায় যখন তারা প্রবেশ করতে চাচ্ছিল এই মুঘল সম্রাটেরা, তখন সেখানে আসলে বাধা সৃষ্টি করেন কে, দাউদ কররানী। মুঘলদের সাহায্যে এগিয়ে আসেন, তখন এই মুঘলদের সাহায্য করতে এগিয়ে আসেন বিহারের শাসনকর্তা, বিহারের যিনি অধিকার ছিলেন শাসনকর্তা কি বলছে, মুজাফফর খান তুরবাতি। তো এই মুজাফফর খান তুরবাতি কি করেন, মুঘলদের সাহায্য করতে আসেন। তো এই মুঘলদের যখন তিনি সাহায্য করতে আসেন, তখন মুঘল এবং এই বিহারের শাসনকর্তার শক্তি বৃদ্ধি পেয়ে আসলে দাউদ খান আসলে ওখানে কি হয়, পরাজিত হয়ে যায়। 1576 সালে রাজমহলের নিকট মুঘল ও আফগানদের মধ্যে তুমুল যুদ্ধ হয়। এই রাজমহলের যুদ্ধে দাউদ কররানী চূড়ান্তভাবে আসলে পরাজয় ঘটে। পরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরাজিত হয়, কিন্তু তিনি আসলে নিহত হন না। পরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এভাবে বাংলায় ঠিক এই যে তখন এই যে দাউদ করবানির মৃত্যুদণ্ডের পরে বাংলায় আসলে আফগানদের আর কোনো ছিটাফোটা পড়ে থাকলো না। এইভাবে বাংলায় আফগান কররানী শাসনের অবসান ঘটিয়ে মুঘল শাসনের সূত্রপাত হয়। সেখান থেকে আসলে মুঘল সম্রাট বা মুঘল শাসনের সূত্রপাত মানে শুরু হয় আর কি। তো অবশ্যই 12 ভূঁইয়াদের
বাধার মুখে মুঘল শাসনও বেশি দিন বিস্তীর্ণ হতে পারেনি। অবশ্য নেক্সট ক্লাসে আমরা 12 ভূঁইয়াদের ইতিহাস সম্পর্কে জানবো। তো তোমাদের আসলে ভালো হয় যদি তোমরা এটা ভিডিওটা শোনার পরে একবার রিড করো, বইটা একবার রিডিং পড়ো, দেন তোমরা ভিডিওটা আবার শোনো। দরকার পড়লে আমি যে প্রশ্নগুলো বললাম প্রশ্নগুলো একটু নোট করে ফেলো। ইনশাল্লাহ তোমাদের পড়া মনে থাকবে বা তোমরা এটা কাজে লাগাইতে পারবা। তো বেস্ট অফ লাক টু ইউ। থ্যাংক ইউ।